আজকের পর্বটি শুরু করার আগে আমি একটু নস্টালজিক হয়ে পড়ছি। তার কারণ হচ্ছে যে আমি ছোটবেলায় যখন আমাদের বয়স সন্ধিক্ষণ, আমি আশা করছি অনেকেই হয়তো আমার মতন এই কাজটা করতেন। তারা মানে ঘোর অধীর ভাবে শনিবারের আনন্দবাজারের দিকে চেয়ে থাকতেন, কারণ শনিবারের আনন্দবাজারে রঙ্গন বন্দ্যোপাধ্যায়, রূপা গাঙ্গুলি কিংবা আরো কোনো বিখ্যাত সিনেমা ক্রিটিকের লেখা সিনেমা রিভিউ আসতো। তার মধ্যে আমার একটা মনে আছে, এবং এটা ওই সময় তো ভাইরাল বলে ওয়ার্ডটা ছিল না, বাট ওই সময় যথেষ্ট বিখ্যাত হয়েছিল। রঙ্গন বন্দ্যোপাধ্যায়ের কন্ডোমেশু, ওটা বেসিক্যালি মল্লিকা শেরাওয়াতের কোনো একটি সিনেমা নিয়ে ছিল। তো সেই থেকেই আমার মনের মধ্যে ছিল যে আমি সিনেমা রিভিউ এর দিকটা দেখতে চাই। এবং আমি শুধুমাত্র লিখিত বাংলা সিনেমার রিভিউই যে দেখতাম তা নয়, তখন টিভিতে কিছু সিনেমা রিভিউ আসতো, এবং আস্তে আস্তে ইউটিউবে আসতে শুরু করলো। এখন তো দেখি বলতে গেলে। তো এর মধ্যে একজনের রিভিউ আমার বড় সুন্দর লাগে। সুন্দর বলতে অনেকেই তার আক্রমণটাকে বেশ ভয় পায়। সে হচ্ছে স্বর্ণজ্যোতি দাস, এবং আপনারা তাকে দ্য ফিল্ম স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে দেখতে পান। আজকে তার সঙ্গে আমরা পডকাস্ট করতে চলেছি। নমস্কার বন্ধুরা, আজকে পডকাস্টে আমি আস্তে আস্তে একটি ছড়া লিখেছি। এই ছড়াটি আমাদের যিনি অতিথি তাকে উদ্দেশ্য করে, অবশ্যই তাকে ইমপ্রেস করার জন্য। একটু পড়ে শোনাই। আর্জ কিয়া হ্যায়। সিনেমার দুনিয়ায় কোথাও আছে রাবিশ, কোথাও হিরেমতি। সিনেমার দুনিয়ায় কোথাও আছে রাবিশ, কোথাও হিরেমতি। নমস্কার, আজ আমাদের সঙ্গে আছেন শ্রীযুক্ত বাবু মহাশয় দাস স্বর্ণজ্যোতি। আমি আমি সত্যি জানি না আমার কেন ইন্টারভিউ নেওয়া হচ্ছে, বাট আমার ভীষণ অকওয়ার্ড লাগছে। বাট থ্যাংক ইউ, ঠিক আছে। আমি ভাবছিলাম যে এরা কোনো পুলিশ অফিসার বোধহয়, ঠিক আছে, আসছে যে দেখতে। একে তো পোটেনশিয়াল উমেন ব্যাসারের মতো মনে হয়, যে দেখতে বাড়ি বাড়িতে চেক করতে। যাই হোক, দিস ইজ দ্য ইন্টারভিউ। আমি জানি না কেন, বাট এনিওয়ে আমার খুব হাসি পাচ্ছে পুরো ব্যাপারটা দিয়ে। বাট দাদা, থ্যাংক ইউ, অনেক দূর থেকে তুমি এসছো। তো প্রশ্নে ফিরি। আচ্ছা স্বর্ণজ্যোতি, তুমি তোমার চ্যানেলের নাম বা হ্যান্ডেলের নাম দ্য ফিল্ম স্টুডেন্ট রেখেছো কেন? এরকম মানে শিখছো? হ্যাঁ, আমি আমি মনে করি না যে আমি সিনেমার রিভিউয়ার, ঠিক আছে। কারণ রিভিউয়ার জিনিসটা ওটা অনেক বেশি একাডেমিক। আমি অমর্ত্য আচার্য বলে একজনের সাথে পডকাস্ট করি। ও সিনেমা রিভিউটাকে একাডেমিক্যালি পড়াশোনা করেছে, বা ও যাদের সাথে আরো অন্য যাদের সাথে ইয়ে করে। আমি মনে করি যে আমি সিনেমার ছাত্র। আমি শুধুমাত্র সিনেমা দেখছি, সেটা নিয়ে দুটো ওপিনিয়ন দিতে হবে, সেটা নিয়ে ইউটিউবে দুটো ভিডিও করতে হবে, ওটার জন্য। এবং আমার এই সিনেমা লার্নিং এর যে ব্যাপারটা, এটা বহুদিন আগে থেকে আরম্ভ হয়েছে। আমি দুটো একটা শর্ট ফিল্ম বানিয়েছি, বাট সেগুলো এত জঘন্য যে আমি পারিনি কোথাও পাবলিশ করতে। কিন্তু আমার মনে হয় যে ইন ফিউচার গিয়ে কখনো না কখনো এরকম পরিস্থিতি আসবে, যখন গিয়ে আমি হয়তো সিনেমা তৈরি করব। তো আমি তাই নিজেকে সিনেমার ছাত্র হিসেবেই আমি বিশ্বাস করি, তাই আমি ফিল্ম স্টুডেন্ট নামটা আমি রেখেছি। মেনলি তুমি কি টাইপের সিনেমা দেখতে, বা যেগুলো দেখে মানে কি দেখে তুমি ইন্সপায়ার হয়েছিলে টু ওপেন এ ইউটিউব চ্যানেল অন, মানে কি বলবো, সিনেমা ক্রিটিসিজম বলো বা শেখা বলো বা সমস্ত কিছু নিয়ে? দেখো, সিনেমা দেখে আমি সিদ্ধান্ত নিইনি যে রিভিউ চ্যানেল খুলবো, ঠিক আছে। সিনেমা আমি দেখছি মোটামুটি 2010 সালে বাড়িতে টিভি এসছে, 12তে কম্পিউটার এসছে। টিভির সময়টা আমি ধরছি না, ঠিক আছে, কারণ তখন মানে ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মাঝখানে তখন আমি মানে বই আমি অনেক বেশি তখন পড়তাম, ঠিক আছে। তখন আমার অত বেশি ইয়ে ছিল না। কম্পিউটার আসার পরে আমি মানে অ্যাক্টিভলি ফিল্ম দেখা আমি আরম্ভ করি, এবং এটা যে একটা বিষয় যে এটার জন্য আলাদা পড়াশোনা করতে হয়, বা ফটোগ্রাফি ইয়ে ফিয়ে এইসব ব্যাপারগুলো তখন আমার মাথায় আসতে আরম্ভ করে। কিন্তু ততদিনে আমি ইঞ্জিনিয়ারিং আমি ভর্তি হয়ে গেছি। রিভিউ চ্যানেল খোলার আমার অ্যাজ সাচ কোনো প্ল্যান বা থট ওসব কিছুই ছিল না। আমার বোন আমাকে কাইন্ড অফ ফোর্স করে যে ভাই, তুই এত সিনেমা দেখিস, সিনেমা নিয়ে কথা বলছে, সবার সাবস্ক্রাইবার আছে, তাহলে তুই খুলছিস না। তখন আমি প্রথমে একটা ভিডিও বানাই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ইয়ে নিয়ে। আমার মুখের ভাষা এত খারাপ ছিল, বোন বলে যে তুই আর ভিডিও বানাস না, তোকে পুলিশ উঠিয়ে নিয়ে যাবে। তুই আমাদের সাথে যেভাবে কথা বলিস, এভাবে তুই অন ক্যামেরা কথা বলবি, তারপর তুই কোনো বাংলা সিনেমা নিয়ে বলবি, তোকে পুলিশ উঠিয়ে নিয়ে যাবে। তারপর আমি আর 1 বছর আর কোনো ভিডিও দিইনি। কিন্তু তারপরে আমাকে আবার মনে হলো যে রাধের সময় যে করা যাক, ঠিক আছে, ওকে। কারণ ওর থেকে ওয়ার্স্ট সিনেমা বোধহয় আর হয় না। যে এর থেকে ওয়ার্স্ট সিনেমা হয় না, কিন্তু তাও আমি রাধের যথেষ্ট ভালোভাবে মানে ভদ্রভাবে আমি রিভিউ করেছিলাম।
এখন বললে হয়তো 4টে খিস্তি হয়তো মারবো, কিন্তু ওই থেকেই মানে বেসিক্যালি আমার বোন আর আমার আরো কিছু বন্ধু বান্ধব আছে, এই তারাই যে তুই যখন এটা নিয়ে এত প্যাশনেট, সেই ছোটবেলা থেকে এটা নিয়ে পড়ে আছিস, তো এটা নিয়ে তুই কথা কেন তুই বলছিস না? ঠিক আছে, তো সেইভাবে আমার আরম্ভ হয়েছে। সিনেমা দেখা আমি যদি বলি, আমার সুপার হিরো জনরাতে সব থেকে বেশি ইন্টারেস্ট রয়েছে। ঠিক আছে, মানে সেটা তোমরা আমার বিভিন্ন রকম ভিডিওতে দেখেছো মেনশন। হুম 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 আর সিনেমার থেকেও বেশি ভালো আমি অ্যাকচুয়ালি কমিক্স, ঠিক আছে, গ্রাফিক নভেল যে ফরম্যাটটা, আমার ওটা মনে হয় যে এই যত মিডিয়াম রয়েছে, যত ফরম্যাট রয়েছে, গ্রাফিক নভেল হচ্ছে কি সেই ফরম্যাট যেটাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, এবং আমার মনে হয় যে ওটা একদম বেস্ট অফ দ্য বেস্ট। হুম। তারপরে আমি সিনেমাকে আমি অ্যাকচুয়ালি রাখি। তো সুপার হিরো জনরেটা হচ্ছে কি একটা জিনিস যে যেটার প্রতি আমি খুবই বেশি ইন্টারেস্টেড। দেন হচ্ছে গিয়ে সাইকোলজিক্যাল ডার্ক ড্রামা, কমার্শিয়াল বলিউড ফিল্ম। বলিউড মানে কিন্তু পুরো বলিউড না, পঙ্কজ ত্রিপাঠীর বলিউড একরকম, হুম ঠিক আছে, চৈতন্য তামলের বলিউড ফিল্ম আরেক রকম, হুম আর এই পাঠান, টাইগার বা এই অজয় দেবগানের 4টে ছাপ মারা ফিল্ম, ওগুলো কিন্তু আলাদা। কমার্শিয়াল বলিউড ফিল্ম অডিয়েন্সকে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিয়েছে, আর অডিয়েন্স ওরকমই যে এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট। হাউসফুল 5, হ্যাঁ, এই সিনেমা এই হলে দেখা কি, এই সিনেমা ডাউনলোড করে, এই সিনেমা দেখাই উচিত না। সুস্থ লোক এই ধরনের সিনেমা কিন্তু দেখে না। এবার কেউ বলবে তো ডার্টি পিকচার তোমাদের কাছে মাস্টারপিস, হাউসফুল 5 কেন মাস্টারপিস না? কারণ ডার্টি পিকচারে একজন মহিলা যাকে টাইপকাস্ট করা হয়েছে, এক্সপ্লয়েট করা হয়েছে, তার যন্ত্রণার গল্প উঠে আসে। সেই সঙ্গে সোসাইটাল ইভিল বা আমাদের ভয়েরিস্টিক প্লেজারের সঙ্গে ওতপ্রোতভাবে কমার্শিয়াল বলিউড সিনেমা কিভাবে জড়িয়ে আছে সেই অ্যাঙ্গেলটা উঠে আসে। কিন্তু হাউসফুল 5 তোমাকে 4টে বিকিনি শট মুখের উপর এই জন্য দেখানো হবে কারণ ওরা কমেডি সিনেমাতে কমেডি ওরা দেখাতে পারছে না। অক্ষয় কুমার হলের বাইরে একজনকে বলছে পিকচার কিরম লেগেছে, সে বলছে সেক্সি পিকচার হ্যাঁ। জীবনে শুনেছো কোনো পিকচার সেক্সি পিকচার হ্যাঁ? সেক্সিটা পর্যন্ত সে উচ্চারণ করতে পারছে না, ঠিক আছে। ওকে, এবার তুমি বুঝতে পারছো রে, কেউ ফিল্মকে ডিফাইন করছে সেক্সি পিকচার বলে, তার মজা লাগেনি, তার এন্টারটেনিং লাগেনি, তার মনে হচ্ছে সেক্সি পিকচার হয়, এবং এই টাইপের অডিয়েন্সকে ক্যাটার করছে। এবার তুমি যদি মেকারদেরকে যদি ধরো, তখন তারা বলবেন না যে অডিয়েন্স এরকম তাই বানাচ্ছে। অডিয়েন্সকে তুমি যদি ধরো, তারা বলবে আরে এরকম টাইপের সিনেমাই তো আসে, আমি হোর্ডিং দেখছি, প্রোমো দেখছি, অ্যাড দেখছি, ফোন পেতে অ্যাড দিচ্ছে, জোম্যাটোতে অ্যাড দিচ্ছে। বুঝতে পারছো, কেউ কারোর দোষ স্বীকার করবে না, দুজন ফিড অফ করছে। শাহরুখ খান অনেক চেষ্টা করেছে অন্য রকমের ফিল্ম বানানোর, শাহরুখ খান কিন্তু সাউথের রিমেক করেওনি। শাহরুখ খান প্রথম দিকে হলিউডের থেকে অনেক ছেপে চুপে অনেক ফিল্ম আছে, কিন্তু তারপর সে কিন্তু অন্যরকম খেলার কিন্তু ট্রাই করেছে, লোকজন রিজেক্ট করে দিয়েছে পুরোপুরি। ফলে আমি যেরকম মনে করি যে বলিউড একদম পুরোপুরি গাটার ট্র্যাশ, কমার্শিয়াল বলের মানে গাটার একদম। বা ধরো আমাদের এখানে বাংলা সিনেমাতে কমার্শিয়াল মানে সেমি কমার্শিয়াল ফিল্মের নামে যে ফিল্মগুলো আসছে, নয় ভ্যাদ ভ্যাদে ফ্যামিলি ড্রামা, নয়তো বোকা বোকা গোয়েন্দার চরিত্র, যে 3জন সাঙ্গপাঙ্গ নিয়ে গোয়েন্দা করছে, তাদেরকে কিডন্যাপ করতে 2খানা ছেলে আসছে। একেন বাবু মাস্টারপিস সিনেমা, একেন বাবার তার 2 সঙ্গী ঘুরছে, ওদেরকে কিডন্যাপ করতে নাকি 2খানা ছেলে আসছে। দুটো লোক মিলে কি করে 3জনকে কিডন্যাপ করতে পারে? ওর থেকে ওয়ার্স্ট ফিল্ম বোধহয় আর হয় না। বাট আমার একটা কোয়েশ্চেন আছে, এটা যে অমর সিং চমকিলা তুমি দেখে থাকবে নিশ্চয়ই। ওখানে একটা জিনিস রয়েছে যেটা বলা হচ্ছে যে মানুষ ফিল্দি গান পছন্দ করে, সেই কারণে তারা শোনেও এবং তার জন্য তাদেরকে পরিবেশনও করা হয়। মানুষ ফিল্দি গান পছন্দ করে, সেই রকম ভাবে বলিউডও তো এখন যুক্তি দিচ্ছে যে মানুষ এই ধরনের সিনেমা পছন্দ করে। হাউসফুল 5 বা 5A 5B হোয়াট এভার, এটা যাই হয়ে থাকুক, মানে হয়তো লোকজন স্ট্রেস বাস্টার হিসেবে এটাকে নিচ্ছে, বাট অফকোর্স দেয়ার আর বেটার অপশনস। বাট মানুষ পছন্দ করছে কোথাও একটা যে আমি কিচ্ছু মাথা লাগাবো না, আমি চুপচাপ বসে বোকা বোকা জিনিসগুলো দেখবো বা ট্র্যাশ ওয়ার্দি জিনিসই দেখবো, আমার গিল্টি প্লিজার হবে। হোয়াট ইজ ইউর টেক অন ইট? তুমি যে কথাটা বললে আমি সেটার সাথে কেন পুরোপুরি এগ্রি করি না, আজকের দিনে দাঁড়িয়ে একটা ওয়েলকাম যদি তৈরি যদি হয় না, ওই রকম কমেডি পাঞ্চেস, ওই সিনেমাটাই ওয়েলকাম সামাও ধরো 2025 ধরো হয়েছে তৈরি, এবং এত ভর্তি ভালগার জোকস বিকিনি শর্টস নেই, জাস্ট ওই সিনেমাটাই সেম অ্যাজ ইট ইজ 1000 কোটির কিন্তু বিজনেস করবে। প্রবলেমটা এটা নয় যে মানুষ এটা খাচ্ছে বলে দেখানো হচ্ছে, প্রবলেম হচ্ছে কি যে কি
ওরা ওই রকম কোয়ালিটির জিনিসই আর বানাতে পারছে না, ওরম কমেডি লিখতেই পারছে না, নিজেদের দুর্বলতা ঢাকছে ভয়েরিস্টিক দিয়ে। যেই ছেলেটা রাত্রিবেলা অ্যাডাল্ট ফিল্ম দেখে, তুমি কি বলতে পারবে গ্যারেন্টি সহকারে যে সকালবেলা কমেডি ফিল্ম দেখার এরকম রকম হ্যাবিট নেই? আমরা মাল্টিপল জিনিস কনজিউম করি, কমেডি ফিল্মও দেখছি, অ্যাকশন ফিল্মও দেখছি, বড়দের ছবিও গিয়ে আমরা দেখছি। তো কেউ এটা বলতে পারে না যে না এটা চলছে বলে তাই আমি এটা করছি, তাহলে বাকি জনের সিনেমাগুলো কাজই করতো না, তাহলে আমরা আজকে দাঁড়িয়ে ওয়েলকাম হেরাফেরি নিয়ে কথাই বলতাম না। এই যে হেরাফেরি 3 নিয়ে এত ডিসকাশন কেন? কারণ লোকে পাগলের মতো চায় সিনেমাটা হোক। কেন চায়? কারণ লোকে এখনো হেরাফেরি 1 আর 2 কতটা ভালো, কতটা হাসির সিনেমা ওটা তাদের আছে মনে। তুমি ডেলিভার করতে পারছো না, তুমি সেক্স আর মেয়েদের বডি তুমি শো করছো, দেন তুমি বলছো যে না অডিয়েন্সের টেস্ট তো খারাপ। অডিয়েন্স তো চায় একটা ভালো জিনিস, তুমি পাচ্ছ না দিতে। ঠিক আছে, এবার অডিয়েন্স এই অনসাম্বল কাজ দেখে ভাবছে যে মেবি ওরকম কিছু একটা হয়তো হয়েছে। যেরকম ধরো সৃজিত মুখার্জির ফিল্ম কেন 1 কোটি 2 কোটির বিজনেস এখনো করে, সবাই ভাবে এই সিনেমাতে ওনার হয়তো কামব্যাক হবে, হচ্ছে না, হবেও না। তুমি পয়েন্টটা বুঝতে পারছো তো? কিন্তু লোকে আশায় যাচ্ছে যে এইটা আশা করে আমি যাচ্ছি যে তার পাস্ট গ্লোরি যেটা রয়েছে যদি সে এরকম কিছু করে, এবার সেটাকে প্রডিউসাররা বলবে না আজকের দিনের অডিয়েন্স তো এইটাই চায়। আরে সেটা নয় ভাই, তুমি কথা ঘোরাচ্ছ। তো বাই দা ওয়ে দর্শকেরা, আমার সামনে এখন ডিসি বা মার্ভেলের এক্সপার্ট বসে আছেন, আর আই হোপ কিছু ইনপুটস পাবো। তো সেই নিয়েই এবার প্রশ্ন, সেটা হচ্ছে যে তুমি কোনটা বেশি এনজয় করো, আমি ডিসি না মার্ভেল? ডিসির আমি ফ্যানাটিক বলতে পারো, ফ্যান না, আচ্ছা, ফ্যানাটিক। মার্ভেল আমি দেখি পড়ি, কিন্তু ডিসি মার্ভেলের মধ্যে আমি ডিসিটাকে আমি এগিয়ে রাখবো। ওকে। বাট ডিসি আমি দেখেছি যেটা যে ম্যাক্সিমাম মানুষের যেটা পছন্দ সিনেমাতে, সেইটা হচ্ছে মার্ভেল, বিকজ কমিক্স সবাই পড়েনি অফকোর্স। ব্যাপারটা হচ্ছে কি যে কি মার্ভেল খুব লাকি, এবং 2008 সালে ওদের আয়রন ম্যান হিট হওয়ার পর থেকে যেই লিভারেজটা ওরা পায়, যে ওয়ার্ল্ড ওয়াইড একটা পরিচিতিও হয়ে গেল, এবং অ্যাভেঞ্জার্স এর পরে 2012-র পরে যে প্রচুর পপুলারিটি ওরা গেইন করলো, যেটা ডিসির একটা সময় ছিল, ক্রিস্টোফার নোলানের ফিল্মগুলোর সময় ডিসিকে নিয়ে একটা উন্মাদনা ছিল। কিন্তু ডিসি তার ব্রডার স্পেকট্রামে কোনোদিন ঢুকতেই পারলো না, তারা মার্ভেলের মতো হওয়ার চেষ্টা করলো। তার মধ্যে এই অ্যাভেঞ্জার্স আসার পরে তখন তারা ওই কমেডি সুপার হিরো, ডিসি হচ্ছে গিয়ে সুপার হিরোদেরকে নিয়ে সিরিয়াস টাইপের গল্প বলতে ভালোবাসে, যেখানে দুঃখ, যন্ত্রণা, সাইকোলজিক্যাল প্রবলেম থেকে শুরু করে হিউম্যান বিহেভিয়ার ইভলিউশন, এসব মার্ভেলের যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে যে কি যে মার্ভেলেও এই ব্যাপারগুলো কিন্তু ছিল কমিক্সে, কিন্তু ওরা দেখলো না যে ওদের কমেডি ব্যাপারটা ওদের ওয়ার্ক করছে অনেক বেশি। ঠিক আছে, আর ডিসি একটা ডার্ক প্যাটার্নের মধ্যে চলছে, মার্ভেল কিন্তু কমিক্সও কিন্তু যথেষ্ট কিন্তু ডার্ক, কিন্তু ওরা কি করলো যে যে না আমরা একটুখানি লাইট হার্টেড রাখি, আমরা একটুখানি কমেডি ঢোকাই, আমরা একটুখানি ফ্যামিলি ফ্রেন্ডলি ব্যাপারটা আমরা করি, তাহলে পরে আমাদের কাছে অডিয়েন্স আসবে অনেক বেশি। আর মার্ভেলের প্যারেন্ট কোম্পানি, তুমি ওয়ার্ল্ড ডিজনির দিকে তাকাও যদি, তাহলে তুমি বুঝতে পারবে, এবং ওদের ওই জিনিসটা ওয়ার্কও করলো, এবং এমনভাবেই ওয়ার্ক করলো যে ওরা এই কম্পিটিশনে ডিসি ভার্সেস মার্ভেল সিনেমার দিক থেকে ওরা অনেকটা এগিয়ে গেল। ওরা ওদের গল্পগুলো, ওদের মধ্যেও কিন্তু অনেক প্রবলেম কিন্তু এসছে, কিন্তু ডিসির মতো ওরা বারবার রিবুট করে দিই, ডিরেক্টরকে ফেলে দিই, অ্যাক্টরদের সাথে গিয়ে বিশ্বাসঘাতকতা করি, ওইসব ওরা কিচ্ছু করেনি। ওরা যখন যেখানে অসুবিধা হয়েছে রিপ্লেস করে নিয়েছে, কিন্তু নিজেদের মেন টাইমলাইনটাকে ঠিক রেখেছে। ও জন্য লোকের ফলো করতে অসুবিধা হয় না। সবাই জানে 2008 থেকে আরম্ভ হয়েছে, এখন সবাই জানে যে টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান যেহেতু চলে এসেছে, তাই 2000 সাল থেকে আমাকে হবে দেখতে। তো মার্ভেল এই সিনেমাতে তাই ডিসির থেকে অনেকটা এগিয়ে গেছে, যদিও এখন দুটোর অবস্থাই বেশ খারাপ। মার্ভেলের সিনেমা এখন ভালো প্রশংসা পেলে পরেও ফ্লপ করছে, কিন্তু আমি বলবো মার্ভেল সাকসেসফুল অনেক বেশি, শুধু আমি না, যে কেউ বলবে। আর ডিসি এখন মোটামুটি মানে আজে বাজে লোকেদের জন্য ডিসি মোটামুটি শেষ। আমি ব্যক্তিগতভাবে এই প্রশ্নটা আমার ব্যক্তিগতভাবে নিজের, সেটা হচ্ছে যে আমি মার্ভেল খুব ফলো করতাম, খুব যে 2008 থেকে ফলো করছি তা নয়। বিশেষত বলতে পারো যে ইনফিনিটি ওয়ার বা ইয়েটা যখন এলো আমাদের এন্ড গেম, তখন থেকে আমি থরলি ওই, আর আমাদের হটস্টার ডিজনিতে তো তখন সমস্ত সিনেমাগুলো অ্যাভেলেবেল হয়ে গেছিলো, তো আমি ওইগুলো দেখা শুরু করেছিলাম। এবং একটা পয়েন্টের পর থেকে আমি বন্ধ করলাম যখন সিনেমাটা লোকির যে সিরিজটা এলো, এবং লোকির সিরিজ আসার পর ওইখানে ওই টিভিএ
এর কনসেপ্টটা দেখাচ্ছে, লাস্টে গিয়ে না বুঝতে অসুবিধা হচ্ছিল আমার, সিম্পলি এইটাই বলতে চাই। টিভি এর ওই লোকি সিরিজের শেষ দিক থেকে বুঝতে পারলাম না। অ্যান্ড হাল্ক ভার্স যখন তৈরি হতে শুরু করলো, তখন জিনিসটা একটু আমার কাইন্ড অফ এই রকম রাখলো যে সবারই একটা করে ইউনিভার্স তৈরি করছে, এবং তখন জিনিসটা মনে হচ্ছে বড্ড বেশি রিপিটেটিভ জিনিসটা হয়ে যাচ্ছে, এবং যে কারণে আমি এখন অতটা দেখি না, এখন ওই রকম ভাবে ডাইরেক্টলি ফলো করি না। বাট ডোন্ট ইউ থিঙ্ক যে এইটা যদি এন্ড গেমের পর শেষ করে দেওয়া হতো, তাহলে হয়তো একটা পারফেক্ট এন্ডিং হতো, অ্যান্ড মানে লোকে এই সিনেমাগুলোই আবার বারবার ফিরে ফিরে দেখতো। দেখো এখানে প্রথম কথা হচ্ছে কি, একটা কর্পোরেট অ্যাঙ্গেল আছে। আচ্ছা। আর এখানে কর্পোরেট অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি, স্যাডলি কর্পোরেট অ্যাঙ্গেলটা এখানে হচ্ছে ছোট। মেইন যে ফ্যাক্টর সেটা হচ্ছে কি, যে কি মার্ভেল কমিক্স আজকে কত বছর ধরে চলছে, 60-70 বছর হয়ে গেছে। ডিসি 85 বছর উপর হয়ে গেছে। এগুলোর রেগুলার অডিয়েন্স রয়েছে। না হলে পরে কি হয়, ধরো ডিসি কমিক্স 2010 সালে ফ্ল্যাশ পয়েন্ট বলে একটা ইনসিডেন্ট হলো, সেটার পরে স্টোরি লাইন পুরো রিবুট করে নতুন করে 2011 সাল থেকে চালু হলো নিউ 52। ঠিক আছে, সেটা চললো 10 বছর, আবার রিবুট করে রিবার্থ বলে একটা দিয়ে আবার চালু হলো। কমিক বুক বা কমিক বুক সিনেমা কোনোদিন বন্ধ হবে না। তুমি যে বলছো না যে এন্ড গেম অব্দি করে ওরা বন্ধ করতে পারতো, এন্ড গেম অব্দি যা দেখিয়েছে, লিটারালি যা স্টোরি এখন অব্দি বলা হয়েছে এই এন্ড গেম অব্দি, দ্যাট ইজ ইভেন লেস দ্যান 1%। ওকে। ওকে, কারণ কমিক্সে আরো বড় গল্প রয়েছে। থানোসের এরকম ভাবে মৃত্যুই হয় না, এবং প্রত্যেকটা হিরোর আলাদা আলাদা জার্নি রয়েছে। আমরা এই সিনেমায় যেগুলো দেখছি না এখন, সেগুলো কাইন্ড অফ শুধুমাত্র ক্রস ওভার ইভেন্টই, যে এইটুকুনি দেখানো পসিবল। কারণ একটা 2-2.5 ঘন্টার ফিল্ম বানাতে 2 বছর সময় লাগে। এদের কমিক্স তো প্রত্যেক মাসে বেরোচ্ছে। হুম। ঠিক আছে, কমিক্সে গল্প কোথায় এগিয়ে গেছে, আর অত সব কিছু দেখানোও পসিবল না। আজকে কেউ যদি ভাবে যে আমি 60 বছরের মার্ভেলের যা যা কমিক্স আছে সব আমি দেখাবো, তাহলে ভাই তাকে 1000-এর উপর থেকে সিনেমা তৈরি করতে হবে, যেটা লিটারালি ইম্পসিবল একটা ব্যাপার। ফলে তুমি এই জিনিসটা এবার বোঝো যে আজ থেকে আরো 30 বছর বাদে এই সিনেমাগুলো চলবে, কারণ তখনও গিয়ে দেখা যাবে এই গল্পের 10% হয়তো পারেনি শো করতে। এবার একটু দেশে ফিরছি ডিসি আর ইয়ে থেকে। সেটা হচ্ছে যে আমাদের কাছে একটা সময়, মানে আমাদের বলিউডের ক্ষেত্রে বলছি, যে বাজেট একটা কনস্ট্রেন্ট ছিল, ঠিক আছে, তাও আমাদের তখনকার দিনে মানে 90s কি করতো, গানের শ্যুটটা করতে বিদেশে চলে যেত, বাকি সিনেমাটা বম্বেতে শ্যুট হয়ে গেল। এখন বাজেট কনস্ট্রেন্ট নেই, এখন অঢেল পয়সা ঢেলে একটা সিনেমা হয়। আমাদের দেশে সাহিত্য বিশ্ববিখ্যাত, এবং আমাদের দেশে এখনো রাইটারের কোনো কমতি নেই, তাহলে গল্প ছাড়া সিনেমা বানিয়ে ফেলছে, মানে কি প্রবলেম নিয়ে, মানে কিসে প্রবলেম, মানে এটা কি ইচ্ছে নেই যে আমি রাইটিং এর দিকে খেয়ালই দেব না, নাকি মানে কোথায় ভুলটা কোথায় হচ্ছে? দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে এটার উত্তর না ভদ্রভাবে দেওয়া পসিবলই না, তাই আমি চেষ্টা করছি তোমাকে। ব্যাপারটা হচ্ছে যে বলিউডে যারা যে সিনেমা যে বানাচ্ছে, আমি রিসেন্ট একটা খবর পড়ছিলাম যে ফারহান আক্তারের কোন একটা শোতে অ্যাপিয়ারেন্সের জন্য সে 45 লাখ টাকা পেয়েছে, আর তাকে ওই জোকস গুলো যে লিখে দিয়েছে সে পেয়েছে 45,000। এরা হচ্ছে গিয়ে যে কতগুলো বড় লোকের, কতগুলো বখাটে লোক, যারা এরা প্রত্যেকে স্ট্রাগলের গল্প বলে। শাহরুখ খান নাকি বিশাল গরিবের ছেলে, ও তখন বিশাল দামি স্কুলে পড়তে গেছে, ওর বাবা আর্মিতে ছিল, মা পলিটিশিয়ান ছিল, কিন্তু ও নাকি হেভি গরিবের ছেলে। বা অক্ষয় কুমার ধরো ওয়েটার গিরি নাকি করতো, অমিতাভ বচ্চন নাকি এই করতো হ্যান করতো। এবার এরা যখন বড় যখন হয়েছে, এরা এটা বোঝেনি যে আমরা তো সিনেমার গল্পের উপর দাঁড়িয়ে তো সুপারস্টার তো হয়েছি, তাহলে কি আমরা বড় নই? ওই গল্পগুলো বড় যেগুলো আমাদেরকে বানিয়েছে। তাহলে ওই গল্পগুলো যারা লিখছে তাদেরকে আমি আমার মতো সম্মান না দিয়ে একটুখানি হলেও দিই সম্মান। তারা সেটা করেনি। তারা মনে করেছে আমরা স্টার, আমরা ভগবান, আমরা যেখানে দাঁড়াবো লাইন সেখান থেকে শুরু হয়ে যাবে। অমিতাভ বচ্চনই আছে ডায়লগ, কিন্তু এই ডায়লগ তোকে কেউ লিখে দিয়েছে, সেটা কোনোদিন বোঝেনি। কারণ এই ক্ষমতাবান মানুষদের নিয়ে একটা অদ্ভুত জিনিস হয়, যেটা ওদের ক্ষমতা উৎস, সেটা ওরা চেপে দিতে খুব ভালোবাসে। এই গল্প না থাকলে, এই সিনেমা ফরম্যাট না থাকলে, এই গল্পকার না থাকলে তোরা কেউ না। ইন্ডিয়াতে তোদের থেকে হ্যান্ডসাম দেখতে লোক ঘুরে বেড়ায়, আমার জিমে শাহরুখ খানের থেকে কয়েকশো কোটি গুণ হ্যান্ডসাম দেখতে ছেলে আছে। আজকে কেউ যদি একটা ভালো গল্প ওকে দেয়, আর কেউ যদি পরিশ্রম নিজেটাকে শুট যদি করে,
আর সেটা যদি ভালো হয় এবং ভাগ্য করে 4টে লোক দেখতে যদি আসে তবে গিয়েও হিরো হবে। আগে গল্প গল্পকার, বাকি সব বাক্যের অলংকার। মানে লাইক তোমার মালেগাঁওতে যেটা ছিল যে রাইটার বাপ হতা হ্যায়। হ্যাঁ, তুমি একটা জিনিস বোঝো, একটা লোক সে পড়াশোনা করে, তার জীবন দর্শন দিয়ে, তার ডেইলি লাইফ দিয়ে, তার এক্সপোজার থেকে পুরো একটা ইউনিভার্স মাথার মধ্যে বানাচ্ছে, একটা প্যারালাল সোসাইটিতে মাথার মধ্যে ক্রিয়েট করছে। সেখানে সে কিছু কাল্পনিক চরিত্র ঢোকাচ্ছে যার মধ্যে বাস্তব মানুষদের চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে। তারপর তার লাইফকে বেস করে একটা গল্প ইভেন্ট, সেটার সাথে রিয়েলিটির টাচ রাখতে হচ্ছে, কিছু তার মধ্যে অ্যাবসার্ড এলিমেন্ট যোগ করতে হচ্ছে। সেখানে অ্যাবসার্ডিটি আর বাস্তবতার এমন একটা মিশেল করতে হবে যেটা লোকের কাছে কনভিন্সিং হয়। সে তার মাথার মধ্যে পুরো ভেবে তারপর সেটাকে পেন ডাউন করছে। তার গল্পটা পড়ে প্রডিউসার কনভিন্স হবে, সিনেমাটোগ্রাফার বুঝবে, এডিটার বুঝবে, ডিরেক্টর ডিসাইড করবে। তো একটা গল্পকার যদি থাকে, আজকে গল্পকার না যদি থাকে, ডিরেক্টর কি শুট করবে, প্রডিউসার প্রডিউস কি করবে, অভিনেতা অ্যাক্টিং এ কিসে করবে? এরা ওটাকেই টুটি টিপে ধরছে যে তুমি তো স্টোরি রাইটার, তোমাকে আমি দেবো মাত্র ফুটো পয়সা, কারণ তোমার মতো স্টোরি রাইটার হতে চাও আর এরকম 10টা ছেলে আছে, তুমি আমার সাথে কাজ করবে না, আমার বেশি অহংকার, আমি তোমাকে রিপ্লেস করে অন্য কাউকে দিয়ে নিয়ে নেবো। এই জন্য আমার এদের উপর কোনো মায়া দয়া নেই। এবং এদের সিনেমা যে ফ্লপ হয় না, এরা যে রিমেক করে যে খিস্তি খায়, আমার মতো পাবলিকটাই তো খিস্তি মারে। এরা তখন গিয়ে বলবে আরে এত টক্সিসিটি কেন করছে, এত নেগেটিভিটি কেন করছে? আরে তুই আমাকে সুযোগ দিচ্ছিস করার। আমি যেখানে জানি, সবাই যেখানে জানে এত গল্পকার রয়েছে, এত উপন্যাস সাহিত্য রয়েছে, সেগুলোকে এক্সপ্লোর না করে, ঠিক আছে, এত ফিল্ম স্কুল থেকে এত ছেলেপিলে পাস করছে, তাদেরকে সুযোগ না দিয়ে তুই কবে কোন সিনেমাকে হিট দিয়েছিল সেই সেম ফর্মুলা তুই ফ্রেম বাই ফ্রেম তুই রিমেক করবি। সেটাকে নিয়ে আমি প্রশ্ন তুললে পরে তোর মনে হবে এ তো খুব টক্সিক, এ তো খুব গালাগাল দিচ্ছে। কেন? আমি তোকে গালাগাল দিচ্ছি কেন? যে অরিজিনাল সিনেমা তৈরি করছে আমি তোকে গালাগাল দিচ্ছি না, তুই করছিস তো রিমেক। এরকম হতো যে রাইটার নেই, রাইটারই নেই, কেউ ফিল্ম রাইটিং নিয়ে কেউ পড়ে না, তো মেনে নিতাম তোর কথা। রাইটার রয়েছে, তারা কাজ যে সুযোগ পাচ্ছে না বলে, আর তুমি হলিউড থেকে এনে রিমেক, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ওকে। তারপরে কেউ কিছু বললে পরে বলিউডকে সারাদিন গালি দিচ্ছে, দিস আর জবলেস পিপল। তাহলে সিনেমার সময় কেন বলতে আসিস আমার সিনেমার পাশে থাকবেন? কেন থাকবো? আমরা তো জবলেস, আনএমপ্লয়েড, টক্সিক ইন্ডিভিজুয়াল, যারা সোশ্যাল মিডিয়াতে তোদেরকে নাকি ট্রোলিং করি। তোদের তো কোনো দোষই নেই, ঠিক আছে, যত দোষ সব আমাদের, আমাদের নাকি তোকে ট্রোলিং করতে খুব মজা লাগে। এদিকে আমি কোনোদিন দেখি না, ধরো তুমি একটা ভালো ডিরেক্টরের তুমি নাম বলো, বা ধরো আমি একটা ভালো পারফর্মারের নাম বলছি, পঙ্কজ ত্রিপাঠী, হ্যাঁ, জীবনে দেখেছো কেউ এই লোকটা গালাগাল দিচ্ছে? না। বা ধরো ইরফান খান, কাউকে দেখেছো কোনোদিন একে গালাগাল দিতে? দেবে না। বা ধরো অনুরাগ বাসু, একটাই ভুল ফিল্ম বানিয়েছে ওই কাইটস বলে, তা বাদ দিয়ে উনি যা বানিয়েছেন, কাউকে দেখো ওনাকে কিছু বলতে? যদি তুমি ভালো লোকদেরকে, ভালো কাজ যদি করে, কেউ কিছু বলবে না ভাই। যেই লোকটা স্বদেশ বানিয়েছে, যেই লোকটা চাক দিয়ে, সরি স্বদেশ কি বলছি, যেই লোকটা চাক দিয়ে ইন্ডিয়া বানিয়েছে, সে আফতাব ছাপ্পন বানিয়েছে, ঠিক আছে, রকেট সিং সেলসম্যান অফ দ্য ইয়ার ওই লোকটাই বানিয়েছে, কিন্তু তারপর তাকে আর দেখতে পাওয়া যায়নি। কিন্তু তাকে নিয়ে কোনো মাথামাতি নেই, না, তাকে নিয়ে কোনো কথা নেই। সুকুমার রাইটিং পুষ্পা 2000 কোটির বিজনেস, এত টাকা কামিয়েছে যে ওদেরকে কমিয়ে বলতে হয়েছে ট্যাক্স ফাঁকি মারার জন্য। স্ট্যাম্পিড হয়েছে, লোক মরেছে, সুপারস্টার অ্যারেস্ট হয়েছে, দুদিনের মধ্যে বেরিয়ে এসছে। পুষ্পা আমার দেখা সব থেকে নোংরা থার্ড ক্লাস ফিল্ম, ঠিক আছে, কিন্তু লোকে লাইক। আর লোকজনের আজকাল অদ্ভুত জিনিস, গ্যাংস্টার, কোনো অ্যাকশন করছে না, কিছু না, টাকার গরমে পুলিশ কিনে নিচ্ছে, এদিকে পাবলিক পাগল হয়ে যাচ্ছে। আমরা কোন দেশে থাকি? এই পাবলিকরাই গিয়ে একটা অশিক্ষিত লোককে পলিটিশিয়ান মানায় আর ভগবানের একে পুজো করতে হবে। তুমি যদি আমাদের অডিয়েন্সের সিনেমার চয়েস যদি দেখো না, তাহলে বুঝতে পারবে যে আমাদের দেশের রাজনীতিতে এত জালি লোক কেন বিরাজমান, আর আমাদের দেশে খাবারের নামে আর ফুড ব্লগিং এর নামে কেন ওই জোরে জোরে পড়ছে, তুলে তুলে পড়ছে, কেন বিক্রি হয়। এবার একদম ঘরেই ফিরে আসি, আমাদের বাংলা সিনেমা, বাংলাদেশও বলছি না, শুধু পশ্চিমবঙ্গের যে ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে নিয়ে বলছি।
ভবিষ্যৎ এই বর্তমানের অবস্থা সবাই জানে, এবং বর্তমানে স্টারদের এসে এরকম ভাবে হাত জোড় করে বলতে হয় বাংলা সিনেমার পাশে দাঁড়ান। এবার এই ইন্ডাস্ট্রি কিন্তু অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে শতগুণে এগিয়ে, কারণ আমরা আন্তর্জাতিক মানের সিনেমা বেশ কিছু দিয়েছি। এবার এই ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ তুমি কিরকম দেখছো? দেখো, এখানে যদিও আমরা বলি বাংলা ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে বা শেষ হয়ে যাচ্ছে, অনেস্টলি স্পিকিং এখনো এখানে দাঁড়িয়ে এমন এমন কিছু ফিল্ম তৈরি হচ্ছে, মাঝে মাঝেই তৈরি হচ্ছে, যেগুলো দেখে আমি বুঝতে পারছি যে এই ডিরেক্টর বা এই প্রডিউসার সাপোর্ট যদি পায় তাহলে আরো ভালো ফিল্ম আমরা পেতে পারি। রাশ খুব রিসেন্ট একটা এক্সাম্পল। এর আগে পাটালিগঞ্জের পুতুল খেলা বলি, মায়ানগরের মতো ফিল্ম বলি, বা ধরো ভাগ্যলক্ষ্মীর মতো ফিল্ম বলি, বা মানিক বাবুর মেয়ে, গত বছর বেলাইন বলে একটা সিনেমা বেরিয়েছিল, আমি দেখেছি, বা অনন্ত দা ইটার্নাল, এরকম প্রচুর সিনেমা আছে যেই সিনেমাগুলো কিন্তু দুর্দান্ত। তোমার দেখার সময় মনেই হবে না যে তোমরা বাংলা সিনেমা দেখছো, বা ধরো অঙ্ক কি কঠিন, ঠিক আছে। এবার এদেরকে মানুষকে সাপোর্ট করতে হবে। এই সিনেমাগুলো যখন 10 কোটি 15 কোটির বিজনেস যখন অ্যাচিভ যখন করতে পারবে, বা এই লোকগুলোর কাছে পকেটে পয়সা যদি আসে, তারা তো আরো ভালো কিছুতে ইনভেস্ট করতে পারবে, পুরো মার্কেট প্লেসটার মধ্যে একটা চেঞ্জ আসবে, তখন গিয়ে হতে পারে। কিন্তু এই ভবিষ্যৎটা হচ্ছে গিয়ে আমি দেখতে পাচ্ছি এরকম না, এটা হতে পারে। কিন্তু যেভাবে এখন এই রাজনীতি ঢুকে পড়েছে, আর শুটিং করাই এমন একটা ট্রাভেলসাম ব্যাপার হয়ে গেছে, গিল্ড ভার্সেস ফেডারেশন এসব কিছু নিয়ে ঢুকছিলাম আমি ওটার মধ্যে, যে ভাই এখানে তো কোনো নতুন প্রডিউসার যদি আসে, তাকে সিনেমা হলে তাকে চালাতেই দেওয়া হচ্ছে না, তাকে শো টাইম দেওয়া হচ্ছে ভুলভাল, যখন লোকে দেখতে যেতে পারবে না। তার সিনেমাটা বিজনেস না যদি করে, সে নিজেকে কতদিন ধরে রাখবে? নয় সে এখানে বিজনেস করা ছেড়ে দেবে, আর নয় সে ওই খাজা গজা, ঠিক আছে, জটার মতো দেখতে গোয়েন্দা নিয়ে তখন সেও সিনেমা করা আরম্ভ করবে। ওকে, তো দেয়ার আর পসিবিলিটি, দেয়ার আর চান্সেস, ক্লিয়ার চান্সেস। এবার মানুষকেও একটুখানি তাদেরকে সাপোর্ট করতে হবে, আর ভাগ্য একটুখানি সহায় হতে হবে, এটা আমার মনে হয়। এবার একটা প্রশ্ন আমি করছি, এই প্রশ্নটা কোথাও একটা ভালো লাগাও রয়েছে, কোথাও একটা খারাপ লাগাও রয়েছে। মানে বেসিক্যালি ছোটবেলায় যখন দেখতাম যে কোনো হিন্দি সিনেমায় আমাদের পশ্চিমবঙ্গের কোনো অভিনেতা গিয়ে অভিনয় করছেন, তখন জিনিসটা দেখে বেশ একটা কাইন্ড অফ প্রাউড ফিল করতাম। এটা এটা কম বেশি সবাই করে, আই হোপ। এখনো দেখি যে, এখন তো বেশি করেই দেখি যে অনেক বাঙালি অভিনেতা অভিনেত্রী তারা গিয়ে বলিউডের প্রজেক্টগুলিতে রয়েছেন। এবার এই জিনিসটা না কিরকম মনে হয় বলতো, যে আমাদের ঘরের ছেলে একটা বাইরে কোথাও গিয়ে নাম করছে, এই ফিলিংটা একটা মনের মধ্যে আসে। কিন্তু আমি যে এখন যেটা দেখি যে তোমার আমাদের কিছু নামকরা অভিনেতাই আছেন, তারা বলিউডে যে প্রজেক্ট পাচ্ছেন, যা রোল পাচ্ছেন, সেই রোলটার কোনো অন্তঃসার কিছু থাক বা না থাক, ইভেন মানে অপমানজনকও কিছু রোল রয়েছে, সেই রোলগুলো তারা অক্লেশে করে দিচ্ছেন। এই জিনিসটা মানে এইটা কোথাও একটা মনে হয় না যে আমাদের নিজেদেরকে আমরা খুব ছোট করে কোথাও বা হেয় করে প্রেজেন্ট করছি? তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যিশু সেনগুপ্ত, যেটা নিয়ে তোমার সাথে আমার কথা হচ্ছিল তখন, অন্তিম, ঠিক আছে। যিশু সেনগুপ্ত সালমান খানের সামনে কুকুরের মতো ভঙ্গিমা করে হাউ হাউ করছে, সে তাকে অপমান করছে, এরকম একটা সিন তার রয়েছে। ওটা দেখে তোমারও খারাপ লাগছে বাঙালি হিসেবে, আমারও খারাপ লাগছে, মনে হচ্ছে যে যিশু এই রোলটা না করলে পরেই পারতো। যিশু প্রচুর ভিলেন করেছে, সাউথে যথেষ্ট ভালো ভালো ভিলেনের চরিত্র করেছে, যে এই ক্যারেক্টারগুলো হয়তো এতটা ইনসাল্টিং হয়তো নয়, হিন্দিতে এই ক্যারেক্টারটা করেছে। একটা মজার ব্যাপার, কোন একটা সিনেমার জন্য আমার নামটা মনে পড়ছে না, যিশু পেয়েছে 5 কোটি টাকা, সাউথের ফিল্ম, ভিলেনের চরিত্র অভিনয় করেছে, 5 কোটি টাকা পেয়েছে। আমাদের এখানে একটা বাংলা ছবি বক্স অফিসে অত টাকা আর্ন করতে পারে না। আর একটা পেইনফুল ব্যাপার কি জানো, যিশুকে এখানে সবাই বলতো আনলাকি, অপয়া স্টার। যিশুকে বেসিক্যালি দেখতে কিন্তু কাইন্ড অফ দেবজিতের থেকেও কিন্তু ভালো, জিতকেও কিন্তু কম্পিটিশন তার মধ্যে দেখতে, এবং খাঁটি বাঙালি ঋতুপর্ণ ঘোষের মতো লোকের সঙ্গে কিন্তু সে কাজ করেছে। অফকোর্স মেমোরেবল ওয়ার্কস একদম। কি করে ছড়িয়েছে অপয়া, কি করে ছড়িয়েছে অশুভ, সেই গল্পের মধ্যে গিয়ে আমি ঢুকছি না।
এবারে তুমি আজকে যিশু বলো, পরম বলো, মাঝখানে আবি চ্যাটার্জিও বলিউডে গিয়ে কাজকর্ম করছিল। ট্র্যাজেডি হচ্ছে কি এটাই, এই যেরকম চাকরি বাকরি নেই বলে, এই যে আমার বোনকে যেরকম বাইরে থাকতে হয়, মা আমাকেও একটা সময় থাকতে হতো, এই রাজ্যের শিক্ষিত ছেলেমেয়েরা বাইরে গিয়ে সবাই নাম কামাচ্ছে। ঠিক সেরকম অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও তাই। কৌশিক গাঙ্গুলির ছেলে রয়েছেন উজান গাঙ্গুলি, আমি কৌশিক গাঙ্গুলি একটা ইন্টারভিউতে শুনতে, কৌশিক গাঙ্গুলি বলছে যে ও এখানে এসে সিনেমা বানাতে চায় না, ও বোম্বে থেকে কাজ করতে চায়, কারণ ওখানে এই সমস্ত ফালতু ঝামেলাগুলো নেই যেগুলো এখানে রয়েছে। যিশুর কি ভিলেনে দেখে খুব ভালো লাগে, যিশু ভিলেনের চরিত্রে দুর্দান্ত করে, আর সেটা করবে নাই বা কেন, খুব বেসিক থিওরি। এরা খুব মিষ্টি দেখতে চাইলে যদি ভিলেনের চরিত্র করে, ওই কন্ট্রাস্টের জন্য একটা এফেক্ট তৈরি হবে। ওই জন্য তুমি দেখবে শাহরুখ খান যখন ভিলেন হয় তখন এরকম ডেঞ্জারাস টাইপের একটা আসে ফিল, তাই না? যিশুর কি খুব ভাল লাগে করতে? আমার তো মনে হয় না, কিন্তু যিশু জানে যে ওখানে আমি অনেক বেশি টাকা পাবো, প্লাস প্যান ইন্ডিয়ার লোকজন আমাকে চিনছে জানছে। ওখানে হিরো হয়তো কোনোদিন হয়তো হতে পারবে না, সেই চান্সই হয়তো নেই, কিন্তু এটার জন্য দায়ী তো এখানকার এই ইন্ডাস্ট্রি। এটা তুমি কি করে তুমি ইগনোর করবে? কিন্তু এটা তো যিশু সেনগুপ্তর বিষয়ে গেল, আর দিলাম আমাদের এখানে একজন ট্যালেন্টেড অ্যাক্টর আছেন। রিসেন্টলি তুমি স্টোলেন সিনেমাটা রিভিউ করেছো, স্টোলেনে ওই ছেলেটি অভিনয় করেছিল, তার নাম হচ্ছে সাইদুর রহমান। এবং সাইদুর রহমান বলিউডের প্রচুর এ লিস্ট প্রজেক্টেও ছিল, যেরকম বেবি জন, তারপরে তোমার ধরো আরো কয়েকটা প্রজেক্ট, বিক্রম বেদা, কাবিল, সমস্ত সিনেমাতেই ও পার্শ্ব চরিত্রে ছোট ছোট রোল করে গেছে। এই স্টাররা কেন বাংলা সিনেমা ট্রাই না করে ওদিকে যাচ্ছে, বিশেষ করে এই ধরনের টাকার খেলা? আমি তোমাকে বলছি, খুব লজ্জার ব্যাপার যে আমি নামটা মনে করতে পারছি না এখন। আমার মায়ের একজন ছাত্রী আছে, তার যার সাথে বিয়ে হয়েছে সে খড়দাতে থাকে। সে আজব প্রেম কি গাজব কাহিনী তো মনে আছে, যে ওদের ওই যে ওই হ্যাপি ক্লাব না কি ছিল, ওরা ছেলে মেয়েদের বিয়ে দিত, ওরা যে কাপলটার বিয়ে দেবে ওখানে ওই যে ছেলেটির চরিত্রে যে অভিনয় যিনি করেছিলেন তিনি আমার মায়ের ছাত্রীর বর। আমরা তাদের বাড়িতেও গেছি, ঠিক আছে। সেই লোকটি লাস্ট আমি তাকে বিদ্যুৎ জামালের একটা সিনেমাতে দেখেছিলাম। আচ্ছা, ওরা জঙ্গলি হাতি নিয়ে কি যেন একটা সিনেমা ছিল, নামটা খেয়াল পড়ছে না আমার। আচ্ছা, ঠিক আছে, জঙ্গলি ওরা নাম ছিল, হ্যাঁ ইয়ে ছিল আমাদের জাংলি বা জঙ্গলি এরকম কিছু নাম ছিল। যাই হোক, ওরা সবাই এখানকার থেকে ওখানে বেশি কাজ করা প্রেফার করে, যে ওখানে টাকা পয়সা নিয়ে বারবার হুড়ো লাগাতে হয় না, যে পেমেন্টটা করুন পেমেন্টটা করুন, ঠিক আছে, বা ওখানে যে টাকাটা পায় তাতে সংসার চলে যায়। এখানে কি যে কিছু অসুবিধা হলো তো জুনিয়র আর্টিস্টদের পয়সা সবার আগে আটকে যাবে। আবার তাই বলে তুমি কিন্তু এটা ভেবো না যে বলিউডে গিয়ে কাজ করছে মনে ওখানে সোনার সোহাগা। তোমরা একটা লোকের ছবি, আমি লোকটার নাম জানি না, আমি এগেন আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, এই লোকটাকে তোমরা বহু সালমান খানের সিনেমাতে ভিলেনের চরিত্র করতে দেখেছো। ও হলিউডে গিয়ে দ্য ফল বলে একটা সিনেমা আছে 2006 সালে, ট্র্যাজেডি কমেডি একটা ফিল্ম, সেখানেও একটা ইন্ডিয়ান রাজার চরিত্র অভিনয় করেছে। তুমি দেখলে বিশ্বাসই করতে পারবে না যে এই লোকটা সালমান খানের কাছে মার খায়, এরকম অভিনয় করতে পারে। রিয়েল ট্র্যাজেডি বলছে, এগুলো হচ্ছে কি রিয়েল ট্র্যাজেডি। সাইড অ্যাক্টর রাইটারদের যেরকম দুর্দশা, সাইড অ্যাক্টরদের অবস্থা তো আরো খারাপ। তুমি শাশ্বত চ্যাটার্জির কথা বললে তো, কাহানিতে শাশ্বত চ্যাটার্জি বব বিশ্বাস দেখে তোমার ভয় লেগেছে? অভিষেক বচ্চনের কি ক্রেডিবিলিটি আছে ও ওটা করতে গেল? অভিষেক বচ্চন কাজ I was so offended, I was so freaking angry literally। না তো তুই চরিত্রটা ফোটাতে পেরেছিস, না তো তোর কোনো যোগ্যতা রয়েছে চরিত্রটা করার। হ্যাঁ তুই করেছিস, গুরুর মতো সিনেমা করেছিস জানি, তুই ওটা করবি কেন? ওটা তো আইকনিক বানানো অন্য একটা লোক, সে তো বেঁচেও রয়েছে, তুই ওটা কেন করবি? এদের মধ্যে না, এই যে ধরো রেস ফ্র্যাঞ্চাইজি সাইফ আলী খানের, হঠাৎ করে সালমান খান ঢুকে বললো রেস 3, আসলি রেসটা ঘোড়া, ঘোড়া তো নয় তুই গাধা, ঠিক আছে, ঢুকে ফ্র্যাঞ্চাইজির নাম খারাপ করে বেরিয়ে গেলি, এখন আবার সাইফ আলী খানকে দেওয়ার পরের সিনেমা হচ্ছে। এ খুব নোংরা জিনিস, ঠিক আছে, রূপলি পর্দা জাস্ট নামেই রূপলি, ওকে অ্যাকচুয়ালি কয়লার থেকেও কালো। সিনেমা অনেক হলো, এবার আমি তোমার কমিউনিটির বিষয়ে আসি।
তাহলে তাহলে খোলা জায়গায় একটু কথাবার্তা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। বেসিক্যালি দেখো, যেটা বলছিলাম ভেতরেও, সেটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তো ছোট, তার থেকেও ছোট হচ্ছে বাংলা রিভিউ কমিউনিটি। ঠিক আছে, তো বেসিক্যালি এই যে ছোট্ট কমিউনিটি রয়েছে, যেটা পাবলিকের কাছে খুবই একটা, মানে কি বলবো, খুব আকর্ষণের একটা জিনিস, কিন্তু তাদের নিজেদের মধ্যে এরকম ভাইচারা বা সদ্ভাব নেই কেন? তার কারণ হচ্ছে কি যে এখানে লোকজন সিনেমা নিয়ে খুব একটা বেশি ইন্টারেস্টেড নয়। মানে রিভিউ কমিউনিটিতে হুম 10টা রিভিউয়ার যদি থাকে, হুম তার মধ্যে 2জন হয়তো যারা সিনেমা ব্যাপারটাকে অ্যাকচুয়ালি ভালোবাসে, হুম যে ছোটবেলা থেকে সিনেমা দেখেছে, ওই কালচারটার মধ্যে বলছে। হুম হুম বাকি 8জন হচ্ছে গিয়ে যে তারা আর কিছু করতে পারবে না বলে তারা এখানে ঢুকেছে। ঠিক আছে, তাদের দ্বারা রোস্টিং হবে না, কেস খেয়ে যাবে। হুম রোস্টিং করতে গেলে পর হিউমার লাগে, হুম ইনফরমেশন লাগে, রিসার্চ লাগে, এডিট হুম লাগে, হুম সেসব তাদের ধক নেই। হুম ঠিক আছে, একটা টিজার এলো, সেটা দেখে সিনেমাটোগ্রাফি খুব ভালো হয়েছে, খুব প্রিমিয়াম লুক, এটা বলার জন্য কি পেটে বিদ্যা লাগে? হুম কিচ্ছু লাগে না। 4জনের কথা শুনলে পর 2 দিন বাদে তুমি এরকম কথা বলতে তুমি আরম্ভ করবে। ঠিক আছে, হুম এই জন্য তারা ঢুকেছে রিভিউ কমিউনিটির মধ্যে। ঠিক আছে, হার্ডলি 2-3টে ছেলে যারা ফিল্ম নিয়ে তাদের রিয়েলি প্যাশন রয়েছে, হুম বা তারা জানে, আগে থেকেই তারা ফিল্মের ব্যাপারে জানতো। হুম তো এবার কি হয় যে এরা তারপর ঢোকে, তারপর এরা কথাবার্তা দিয়ে একটা করতে ধরো পারলো না লোকজনকে, হুম এবার সে কন্ট্রোভার্সির মধ্যে সে ঢুকে গেল। আজকে এই হিরোর সাথে ওই হিরোর ফাইট হচ্ছে, সেটা নিয়ে 4টে ভিডিও। কালকে ওই ডিরেক্টরের সাথে সে আর ফাইট হচ্ছে, সেটা নিয়ে 4টে ভিডিও। ঠিক আছে, গুচ্ছের আপডেট, নালে স্টার ক্যাটারিং, হুম প্রভাস বিশাল বড় স্টার, শাহরুখ খানকে দেখে অজ্ঞান হয়ে গেলাম, সাকিব খানকে দেখে আমার বিছানায় হিসু হয়ে গেল, জিতকে দেখে আমি বুঝতেই পারছি না মানুষ না ভগবান, দেবকে দেখে মনে হচ্ছে এর মতো বড় সুপারস্টার আর কেউ নেই। ঠিক আছে, এই সমস্ত মাসকা মারা কথাবার্তা, যেগুলো বলতে কোনো বিদ্যা লাগে না। এদেরকে তুমি, যে সিনেমাতে কি কি শট নেওয়া হয়, আমি তো মনে করি যে এদেরকে যদি আমি একটা ফোন দিয়ে বলি না, যে ফোনের অটোমেটিক মোড বাদ দিয়ে প্রো মোড বা ম্যানুয়াল মোডে তুই দুটো ছবি তুলে আমাকে দেখা দেখা যে শ্যাডো বলতে কি বোঝায়, এডিটিং এর সময় শ্যাডো কি করে অ্যাডজাস্ট করে করে দেখা, তাহলে এটা করতে পারবে না। ঠিক আছে, কিন্তু এরা কথা বলছে ফিল্ম রিভিউ নিয়ে। ওকে, সিনেমাটোগ্রাফি দুর্দান্ত। গাইজ, আমরা এখন কিছু পজিটিভ বলবো, কিছু নেগেটিভ বলবো। এর পারফরমেন্স খুব ভালো ছিল, এর পারফরমেন্স এই নয়, এটা খুব প্রিমিয়াম দেখতে লাগছিল, এটার কালার গ্রেডিং দুর্দান্ত লেগেছে। এগুলো বলার জন্য কি তোর পেটে বিদ্যা রয়েছে? তুমি এদেরকে পার্সোনালি বসে জিজ্ঞাসা করো তো, যে তুমি এই সিনেমাগুলোর বাইরে তুমি কি সিনেমা দেখো, বা তোমার লাইফের দেখা সব থেকে সিগনিফিকেন্ট 10টা সিনেমা, তত 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 করবে। ঠিক আছে, এরা খালি বুঝতে পেরে গেছে যে দিস ইজ আ ইজি ওয়ে। এর মধ্যে কোনো হিরো যদি আমাকে ইন্টারভিউ যদি দেয়, আমি এই হিরোর এত পা চাটছি, এর দুটো ইভেন্টে আমাকে ডাক যদি দেয়, এরকম তো আছেও এখানে ইউটিউবে। এবার আমি একটু ব্যক্তি স্বর্ণজ্যোতির কাছে আসতে চাই। আমি দেখেছি অন্যান্য অনেকে রিভিউ করে, বাট তুমি বইয়ের রিভিউও করো, যেটা আজকের দিনে প্রায় অনেকেই করে না, বাট হয়তো বিদেশে আছে। And মানে এখানেও আছে বই রিভিউর, এখানে একটা সুন্দর কমিউনিটি আছে। হুম তারা খুবই আন্ডার রেটেড, বাট হুম তাদেরকে যারা ভালোবাসে তারা খুবই ভালোবাসে। হুম আমার তাদের মধ্যে অনেকের সাথে অনেকের ভিডিও দেখেছি, অনেকের চ্যানেল দেখেছি এই বই মেলার সময়টাতে। হুম এবার আমার রেগুলার বই রিভিউ করা হচ্ছে না, কারণ আমার পড়াই হচ্ছে না সেরকম ভাবে। হুম তাও আমি পড়েছি, কিন্তু রেগুলার বেসিসে আমার সেটা করা হচ্ছে না। হুম বাট বই রিভিউ কমিউনিটিটা আছে, এবং সেটা এক্সিস্টিং, এবং সেটা খুব ভালো, হুম এবং সেটা এই আমাদের মুভি রিভিউ কমিউনিটির থেকে ফার ফার বেটার। হুম ওখানে কেউ কারোর পেছনে কাটি করছে না, হুম হুম ওখানে সবাই শিক্ষিত মানুষ, সবাই শান্তভাবে কথা বলে, হুম সবাই বই পড়ছে, বই কিনছে, এবং এদের কাছে প্রচুর টাকা। হুম রোজ এরা বই কিনছে। ঠিক আছে, আমি এদেরকে দেখেছি ভাই, আমি আমি ভাবতাম আমি এত বই কিনে যেতাম, ভাই আমার থেকেও বেশি বই কেনে। যাই হোক, তো আছে। আর তুমি যদি জিজ্ঞাসা করো যে এই দুটোর মধ্যে কোনটা ফেভারিট আমার, হুম মুভি রিভিউ না বই রিভিউ, টু বি ভেরি অনেস্ট, বই রিভিউ আমি যে কটা বানিয়েছি ওই ভিডিওগুলো আমি খুব এনজয় করেছি। ঠিক আছে, হুম মুভি রিভিউতে না প্রচুর ভাবতে হয়, এটা বলবো এটা বলবো না, এটা বললে পরে এই ভাববে ও ভাববে। আর দেখো, আমি তো বেসিক্যালি মানে গড়পড়তা চলতি ভাষায় খুব টক্সিক, কিন্তু ব্যাপার হচ্ছে কি যে আমি যুক্তি ছাড়া কারণ ছাড়া কোনোদিন কোনো কিছু গালাগাল দিই না। এবার সিনেমার জগতে না মানে কারণ কি, মানে অতি শান্ত মানুষও খেপিয়ে দেওয়ার মতো কাজকর্ম রোজ হচ্ছে প্রত্যেক মুহূর্তে। সেখানে আমার তো ভাই বই নিয়ে কথা বলার সময় অত গালাগালি তোর আসে না, তো বই রিভিউটা আমার জন্য একটুখানি বেশি
সেফ আমার ফিল হয়। কিন্তু মুভি রিভিউটা যেহেতু আমার মেন কাজ, তো মুভি রিভিউটা আমি করি। বাট সিরিয়াস থ্রেড যদি বলো, আমাকে একবার একজন করেছিল, সে একজন মুভি রিভিউয়ার, ঠিক আছে। সে যেটা করেছিল সেটাকে মানে কাওয়ার্ডলি নোংরামি বাদ দেওয়ার কিছুই বলা যায় না। এবং সেটার ঘটনাটা আমি কোনোদিনই মানে কোথাওই বলিনি। আমি এখানেও খুব ডিটেলসে গিয়ে আমি ঢুকবো না, কারণ সে নিজে আবার জ্ঞান দেয়, ওই ডিরেক্টর ক্রিটিসিজম নিতে পারে না, সে ওই করতে পারে না, বুলি কালচার, অ্যাবিউজ কালচার নিয়ে সে কথা বলে। বাট সে নিজে যে কি মাল, মাল শব্দটা ইউজ করছি আমি, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কারণ আপনারা এর ব্যাপারে সত্যিগুলো যদি জানেন তাহলে মাল না এদের বলবেন, ঠিক আছে। তো ওই হচ্ছে কি ব্যাপার। নাদার থিং ইজ যে তাতে আমার কিছু যায় আসেনি, ওকে, তাতে আমার খুব একটা বেশি কিছু যায় আসেনি। আমার রিজলভ বরং আরো স্ট্রঙ্গার হয়েছিল। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম চ্যানেলে বন্ধ করে দেবো, মানে এই ইনসিডেন্টের আগে। কারণ আমি না খুব ইন্ট্রোভার্ট, পাবলিকই তুমি বলতে পারো, মানে ইন্ট্রোভার্ট ঠিক নই, আমি প্রচুর লোকজনের সাথে মেলামেশা করতে পারি, কথাবার্তাও বলতে পারি। বাট আমি অ্যাকচুয়ালি একা একা থাকতেই ভালোবাসি, একা একা গিয়ে সিনেমা দেখছি, একা একা খাবার দাবার খাচ্ছি, আমি একটুখানি ইয়ে টাইপের, ওকে। কিন্তু তার এই ইনসিডেন্টটার পর লাইক আমার আরো বেশি জেদ চড়ে গেল যে এবার তো আমি ছাড়বো না, এবার তো আমার চ্যানেল গ্রো করাতে হবে, ঠিক আছে। তো আমার অস্তিত্বটা এর কাছে একটা গলায় ওই বলে না যে কাটা আটকে আছে, উগড়াতেও পারছে না, ফেলতেও পারছে না, ওই রকম হয়ে যেতে থাকে। তো এই আর আর সেরকম ভাবে প্রোডাকশন হাউস যদি বলো, তাদের এখন অব্দি আমার মনে হয় না যে আমার ভিডিও এখন অব্দি এত সংখ্যায় লোক দেখছে না, তাদেরকে কিছু যায় আসবে। তাও কিছু ডিরেক্টরের কথা আমি জানি ব্যক্তিগতভাবে, যারা খুব মানে তারা নাকি, আমি নাকি ক্লিপিংস ইউজ করলে নাকি স্ট্রাইক মেরে নাকি চ্যানেল উড়িয়ে দেবে, ঠিক আছে। তো এরকম কিছু আছে একটা দুটো, বাট এদের নিয়ে ভেবে কোনো লাভ নেই। তো যেই নোংরামিটা করেছিল আমার সাথে, মানে ওই মানে মাল বলছি বলে কিছু মনে করো না, মানে এমনিতে ওর পুরো গল্প জানলে ছাড়া আর কিছু বলতে তোমার ইচ্ছা করবে না। তো ওইটা হলো কি ব্যাপার, বাট এগুলো সিরিয়াসলি নেওয়ার মতো কিছু নয়, এবং আমিও নিইনি। এবং আমার রিজলভ অনেক বেশি স্ট্রং হয়ে গেছে যে না, আমি এই কাজটা আমি কন্টিনিউ করবো। এত লোকের গায়ে যখন লাগছে তখন তো কন্টিনিউ করতেই হয়। আমরা আমাদের পডকাস্টের প্রায় শেষ অংশে এসে গিয়েছি। তো বিষয়টা হচ্ছে যে কেউ যদি রিভিউয়ার হতে চায়, মানে তার ক্ষেত্রে কি কি জিনিস ম্যান্ডেটরি, লাইক কি কি জিনিস তাকে ফলো করতে হবে, অ্যান্ড তাকে কি নোলান, ট্যারেন্টিনো, ইস্টউড এইদের সিনেমা দেখতে হবে ম্যান্ডেটরি, নাকি ঘরোয়া সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল দেখেও সে রিভিউয়ার হতে পারে? দেখো, তুমি যারা বললে যে ঘরোয়া দিয়ে দেখতে হবে নাকি বিদেশি দেখতে হবে, ওরকম কোনো কনসেপ্টই নেই। ভালো সিনেমা দেখতে হবে। কেউ শুধু বাংলা সিনেমা দেখেও রিভিউ শুরু করতে পারে, সে হয়তো ইংলিশ সিনেমা দেখেনি, সো হোয়াট, এখন সে দেখবে। তার যদি ভালো সিনেমা দেখার ইন্টারেস্ট যদি থাকে, আমি হয়তো আজকে তোমার সাথে এখন বসে কথা বলছি, ওয়েস অ্যান্ডারস্ট্যান্ডের অনেক ফিল্ম কিন্তু আমার কিন্তু নেই দেখা, অ্যারি এস্টারের অনেক হরর ফিল্ম আমার হয়নি দেখা, পরে গিয়ে আমি দেখবো। আর আমি রিভিউয়ার মানে এরকম না যে আমি আগে সত্যজিৎ রায়ের সব সিনেমা আমি দেখেছি। আমি নিজেকে বলি জিদ্দার ফ্যান, জিতেরই সব সিনেমা আমার হয়নি দেখা, ঠিক আছে। তোমাকে সিনেমা দেখতে হবে এবং খুঁজে খুঁজে ভালো সিনেমা দেখতে হবে। আমাদের সময় কি ছিল, কোনো ইউটিউবার ছিল না। এখন লোকে ইউটিউবে এসে লোকের মুখ থেকে রেকমেন্ডেশন শোনে। দ্যাট ইজ দ্য ওয়ার্স্ট কাইন্ড অফ, মানে কি বলবো, পদ্ধতি। ওয়েবসাইটে যাও, আইএমডিবিতে যাও, ওয়াইটিএসে যাও, ওখানে পড়ো, পোস্টার ভালো লাগলো, সিনপসিস ভালো লাগলো, তো সেটা তুমি জোগাড় করে নিয়ে তুমি দেখো। আইএমডিবিতে চলে যাও, আইএমডিবিতে একটা সিনেমার ঠিকুজি গুচ্ছি সব দেওয়া থাকে। আইএমডিবিতে গিয়ে তুমি সার্চ করো যে দুনিয়ার 100টা শ্রেষ্ঠ ফিল্ম কি আছে, দেন তোমার সেটা পোষালো না, তুমি কোনো ল্যাঙ্গুয়েজ বেসিসে যে 100টা সেরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ম, বা তুমি জনরে স্পেসিফিক যাও, এই 100টা হরর ফিল্ম শ্রেষ্ঠ কি আছে, অ্যাকশন ফিল্ম কি আছে, বায়োপিক কি আছে, আইএমডিবি থেকে তুমি পড়াশোনা করো, দেন তুমি দেখো। ভালো সিনেমা না দেখলে পরে তুমি যখন কোনো সিনেমাকে অ্যানালিসিস যখন করবে, তুমি কম্পেয়ার করবে বা প্যারামিটার, কিসের প্যারামিটারে তুমি বলছো এটাকে ভালো। আমি বলছি এই সিনেমাটা খুব ভালো, কিসের প্যারামিটারে, কিসের সাথে কম্পেয়ার করে তুমি বলছো? কম্পেয়ার করা বাদ দিলাম, তোমার নিজের কাছে যারা ফিল্টারেশন ইয়ে তো থাকবে, কিসের রেসপেক্টে তুমি ভালো বলছো। আর সিনেমার রিভিউ আমি তো বলবো, অনেকে দেখি যে অনেক ফিল্ম রিভিউ করার চেষ্টা করে, করো না। যাদের জন্য রিভিউ করছো তারাও সব সিনেমা দেখতে যাচ্ছে না, লোকের কাছে এত পয়সা নেই যে তারা সপ্তাহে 4টে করে ফিল্ম তারা ইয়ে করতে যাবে। তুমি তার মধ্যে থেকে তোমার কিছু নিশ তুমি ধরো,
কিছু তুমি ট্রেন্ডি ফিল্ম রাখলে যেগুলো নিয়ে কথা বললে পরে ভিউ বেশি আসবে, যেরকম পুষ্পা 2 বা অ্যানিমেলের মতো ফিল্ম। আর কিছু সিনেমা হবে খুব নিশ, এই যে সুপার মালেগাঁও। মালেগাঁও বা টুরিস্ট ফ্যামিলির মতো একটা ফিল্ম, সাইড বাই সাইড সেগুলো নিয়েও তুমি কথাবার্তা বলো। সাইড বাই সাইড তুমি কোনো পুরনো সিনেমা 2015 সব ফিল্ম তোমার আছে দেখা, সব ভালো ফিল্ম তোমার হয়েছে দেখা, সেটা নিয়ে দেখে এখন 2025 10 বছর হয়ে গেছে, তুমি একটা রিভিজিট পর্যন্ত তুমি করতে পারো না। আমি বক্স অফিস আপডেট নিয়ে ভিডিও বানাবো, 100 কোটির বিজনেস করেছে, এটা জেনে কি হবে দর্শকের? হ্যাঁ, এটা আমারও আপডেট গাইজ, আপডেট, ওর পরের সিনেমা এটা অ্যানাউন্স হতে যাচ্ছে। আরে সিনেমা যখন আসবে তার টিজার ট্রেলার নিয়ে কথা বলবি। তুই একটা ফুল টাইম ইউটিউবে তুই এই কাজ করিস, তুই চাকরি বাকরি করিস না, তোর কাছে অ্যাম্পেল অ্যামাউন্ট অফ টাইম রয়েছে, তুই থিওরিটিক্যাল ভিডিও বানা যেগুলো যেগুলো অ্যাকচুয়ালি এনথুজিয়াস্ট আসবে দেখতে। তা না, আমি খেপ খেলার মতো আমি খেলে যাচ্ছি, এই আপডেট, ওই বক্স অফিস, সঙ্গের রিয়াকশন, আইটেম নানসেন, নাকি এরা নাকি রিভিউ ভিডিও বানায়, ঠিক আছে ওকে। তো রিভিউয়ার হতে চাইলে পরে আগে সিনেমা ভালোবাসো, কন্ট্রোভার্সি নয়। আর এখন না প্রচুর ইয়াং ছেলে আছে, এরা ধরো ওপর দিকে টপ 2-3টে ইউটিউবারকে দেখে ওদের মতো কথা বলবো, ওদের মতো থাম্বনেল বানাবো, তাহলে ওদের অডিয়েন্স আসবে, কোনোদিন আসবে না। কেউ চিপ কপিকে কেউ পছন্দ করে না, লোকে ফার্স্ট হ্যান্ড জামা কাপড় পর্যন্ত কেনে না, যার পয়সা আছে যে ব্র্যান্ডেডটাই কিনবে। সেখানে এখানে তো ফ্রিতে দেখছি। তুমি যদি আজকে একটা রূপমের মতনই তুমি কথা যদি বলো, তোমার কথা কেউ কেন শুনতে আসবে? কেউ যদি ভাবে যে না আমি সাগুনীলকে কপি করে ওর মতো কথা বলবো, তাহলে তোমার কথা কেউ কেন শুনতে আসবে? তোমার কি ভ্যালু আছে? সাগুনীলের বক্তব্য শুনতে গেলে আমি ওর চ্যানেলে গিয়ে আমি ওর ভিডিওই আমি করবো না? রেস্ট্রিকশন তো কিছু নেই যে পয়সা দিয়ে আমাকে হচ্ছে দেখতে। তো এটা হচ্ছে কি ব্যাপার, আগে সিনেমা ভালোবাসতে হবে, সেটাই তো এখানে কেউ বাসে না, সারাদিন কন্ট্রোভার্সি আর এই ফাইট আর ওই ফাইট। প্রায় অন্তিম লগ্নে আমরা এসে গিয়েছি। তো তোমার ফেভারিট মুভি জনার জানতে চাইবো, অ্যান্ড অলসো তার সঙ্গে তোমার রেকমেন্ড করা 5টি সিনেমা, 3টি সিনেমা, হোয়াট এভার, যেটা তুমি কমফোর্টেবল। আমার জনরা আমি তোমাকে আগেই বলে দিচ্ছি, সুপার হিরো, অ্যাকশন, হরর, এগুলো আমার ফেভারিট জনরা। আর 5টা সিনেমা বলা খুবই কঠিন, এটা 20-25টা হলে পর অনেক বেশি ভালো হতো। তা আমি 5টাই তোমাকে বলছি, একটুখানি ঝেড়ে বেছে আমাকে একটু বলতে হবে। হরর সিনেমার মধ্যে, এটা নিয়ে আমি আমার চ্যানেলেও কথা বলিনি আলাদা করে, বাট আমি এখানে বলছি, নরই দা কার্স বলে একটা সিনেমা আছে 2005 সালের, জাপানিজ হরর ফিল্ম, অ্যাবসলিউটলি হরিফাইং ফিল্ম, তুমি দেখবে আমার ভয় লাগবে, ঠিক আছে, এত ডেঞ্জারাস ফিল্ম। দেন আমি যদি ওই অ্যাকশনের মধ্যে যদি বলি, যে অ্যাকশন, রিভেঞ্জ, মানুষ কতটা পশু হতে পারে, এর একটা আলটিমেট ফিল্ম হচ্ছে গিয়ে আইস অফ দ্য ডেভিল বলে একটা ফিল্ম দেখেছিলাম। ওটার পরেও আমি বহু সিনেমা দেখেছি, ইন ফিউচারে বহু সিনেমা দেখবো, বাট আইস অফ দ্য ডেভিল মানে লাইক, মানে না যে ওই মনের মধ্যে দাগ কেটে যাওয়ার মতো, ওই রকম প্রতিহিংসার সিনেমা আমি জীবনে কোনোদিন দেখিনি। এবং মানে ওখানে হিরো ভিলেন অ্যাকচুয়ালি কাইন্ড অফ। দেন তুমি আমাকে জীবনমুখী সিনেমা যদি বলো, তাহলে আমি বলবো যে তোমাকে জীবনমুখী সিনেমা যদি বলতে হয়, তাহলে তোমাকে দেখতে হবে যেই সিনেমা দেখে পার্সোনালি আমি শিখেছি, যে আমি বারবার যুক্তি বলি না, এই যুক্তির পুরো কনসেপ্টটাই আমি শিখেছি একটা সিনেমা দেখে, যেটা তোমরা প্রত্যেকেই আপনারা নাম শুনেছেন, যেটা নিয়ে আমাদের সুজিত দা দুদিন আগে একটা সিনেমা 12 অ্যাংরি ম্যান। মানে ওই সিনেমাটা না দেখা মানে মানে মেবি যে দেখেনি সে ছাগল, ঠিক আছে, ওকে। দেন আমার প্রিয় সিনেমা তো প্রচুরই আছে, বাট এগুলো হচ্ছে কি ওই, যেহেতু 5টা বলতে বলেছে, একদম মানে সেরা সেই লেভেলের হতে হবে। দেন সুপার হিরো জনের মধ্যে আমি যদি বলি, তাহলে জ্যাক স্নাইডার জাস্টিস লিগ বলে একটা সিনেমা এক্সিস্ট করে। এই সিনেমার যা ইতিহাস আর এই সিনেমার যা কোয়ালিটি, ওরকম সুপার হিরো সিনেমা সচরাচর তৈরি হয়ও না, অত প্যাশনেটলি তৈরিও হয় না, আর কোনো সুপার হিরো সিনেমার পেছনে অত রকম ঝামেলাও থাকে না। আর আজকের দিনে যে জিনিসটা সব থেকে বেশি চলে, যে করাপশন, মানুষের জীবনের কোনো রকম দাম নেই, এবং এই যে ঘটনাটা হলো রিসেন্টলি, এটার লাইটে দাঁড়িয়ে আমি একটা সিনেমা বলবো, যেটা একটা হিন্দি সিনেমা, যেটা স্টার এখন খুব গালাগালি খায়, বাট তিনি যখন সিনেমা করেছিলেন ভালো তখন করেছিল, সেটা হচ্ছে রং দে বসন্তী, আমির খানের রং দে বসন্তী। ইট ইজ অ্যাবসলিউট মাস্টারপিস, ঠিক আছে।
এবার আমি এই সিনেমাগুলো এই জন্যই বললাম যে এই সিনেমাগুলো অ্যাক্সেসেবল। আরো প্রচুর, আমি এখন আরো দুটো ইরানি সিনেমার কথা বলতে পারি, কোরিয়ান সিনেমার কথা বলতে পারি, বাট এগুলো হচ্ছে কি প্রেটি বেসিক, ঠিক আছে? এগুলো সবার দেখা উচিত এবং এগুলো সহজে খুঁজে পাওয়া যাবে, তাই আমি এগুলোর নাম নিচ্ছি। তো এগুলো প্লিজ দেখবেন। ওকে, তো এই পাঁচটা আমি বলবো। তো বেসিক্যালি আমাদের গত পর্ব থেকে আমাদের একটি প্রথা আমরা শুরু করেছি, যেটায় আমরা কি করি না, পর্বের শেষে গেস্টকে দিয়ে তার উইলে সাইন করিয়ে দিই না, আই এম জাস্ট জোকিং। তো বেসিক্যালি একটা গুড উইশ আমরা আমাদের গেস্টকে দিয়ে লিখিয়ে নিই, এবং সেটা আমাদের কাছে আগে চলার পাথেও হয়ে থাকে আর কি, আর কিছুই নয়। তো স্বর্ণজ্যোতি, আই উড লাইক টু রিকোয়েস্ট ইউ, যদি তুমি আমাদের কিছু গুড উইশ দিয়ে কিছু লিখে দাও। তোমাদেরকে আমি হ্যাঁ উপদেশ দেবো নাকি তোমাদের জন্য গুড উইশ লিখবো? উপদেশ দিতে পারো, গুড উইশ যা যা তোমার। ওকে,